আমি খুব ছোটোবেলা মা হারিয়েছি, আমার মায়ের নামটা মমতা ব্যানার্জি। দিদি বললো তোমাকে গাইঘাটায় লড়তে হবে। মানুষ একটা ওখানে পরিবর্তন চাইছে। তিনি আস্তে আস্তে আমি ঠাকুরবাড়িতে এন্ট্রি করলাম, নিজের এন্ট্রি নিলাম। মমতা ব্যানার্জি কিন্তু বাংলার জননী হয়ে গেছে, জেনে রেখে দিন। আমি কিন্তু গাইঘাটা সেই লড়াইয়ের দিনগুলো একটু শুনতে চাই। মানে আমার মনে আছে 2001 সালে যখন দিদি বললো তোমাকে গাইঘাটায় লড়তে হবে, আমি গাইঘাটায় এলাম। তখন কলকাতা ছেড়ে একদম, হ্যাঁ, কলকাতা ছেড়ে নিজে তখন বললো, নিজের মনে মনে ভাবলো যে আমি লড়াইটা নিতে পারবো, হ্যাঁ পারবো, জিতবো। দিদি সাহস দিয়েছিল, দিদি সাহস, কর্মীরা সব ঐক্যবদ্ধ করে একদম। আমরা আরম্ভ করলাম। এবং তখন আপনি তখন- গাইঘাটায় থাকতেন? গাইঘাটায় থাকতাম, আচ্ছা। একটা বাড়িতে আমি ভাড়ায় থাকতাম গাইঘাটায়। সেইখানে আমার একদম সহকর্মী বন্ধু, আজকেও সে আমার দাদা, তার নাম হলো সন্তোষ সেন। তাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তিনি আমাকে পাঁচটা ঘর তিনি আমাকে দিয়েছিলেন, যে এই ঘরে আপনি থাকবেন, এটা আপনার শোবার ঘর, এটা আপনার খাবার ঘর, এটা আপনার রান্নাঘর, এটা আপনার বাথরুম, এইটা আপনার সিকিউরিটির ঘর, এটা আপনার সাথে সহকর্মী মিলে তার ঘর। সেই লোকটাকে আমি মানে বলবো পিতার মতন, হ্যাঁ পিতার মতন। আমাকে প্রত্যেক দিন সকালবেলা আসতেন, এসে আমাকে বলতেন কি খাবার করে আজকে তুমি কি খাবে। হ্যালো, আজকে আমরা ডিমের কারি আর ভাত করেছি, খাবে। দিয়ে দেখলাম একটা ব্যাগ আমাকে দিলেন, ব্যাগ থেকে দেখি মাংস নিয়ে চলে এসছেন উনি, চিকেন কেটে নিয়ে এসছেন, বলে এগুলো খাবে তুমি। তারপরে মাছ নিয়ে আসতেন লোকটা। সেই লোকটা মানে পিতৃসম ছিল, পিতৃসম, আমার পিতা যেমন থাকে সেরকম ছিল। তা আমি দেখলাম প্রচুর আশীর্বাদ মানুষের বর্ষিত, মানুষ একটা ওখানে পরিবর্তন চাইছিল, বিরাট গাইঘাটা অত্যাচার চলছে। তখন আমি ওটা ধরলাম, তখন এই মন্ত্রীকে হারালাম। ওই জন্য মন্ত্রী তখন প্রার্থী আমার এগেনস্টে হলো, তিনি হারলেন এবং তাকে 12,675 ভোটে তিনি পরাস্ত হলেন। সেই দিন আমার প্রথম আমার পরিচয় হলো ঠাকুরবাড়ি, ঠাকুরনগর ঠাকুরবাড়ি। তখন মা অনেক ইয়ং, বড় মা তখন বিনাপানি ঠাকুর অনেক ইয়ং তখন। বড় মার কাছে আমি গেলাম, বলছি আমার ঠাকুরের জন্য কেউ করেনি। হ্যাঁ মা, আমি করবো, আমরা করবো। তুমি যে ছবিটা আমার পিছনে দেখছো, এটা মমতা ব্যানার্জি এনি করবেন, তোমাকে, তোমার জন্য করবে। বলে করবে? হ্যাঁ করবে তোমার জন্য। আমি তখন আমার যেটুকু হেল্প করার করলাম। তারপর আমি দিদিকে গিয়ে বললাম, দিদি এরকম ব্যাপার। দিদি বললো আমি যাবো, তুই আমাকে অ্যারেঞ্জমেন্ট কর। সেই সময় মমতা ব্যানার্জি 2001-এ বলছে আমি ঠাকুরবাড়ি যাবো। উনি মিটিং করতে এলেন চাঁদপাড়ায়। চাঁদপাড়া থেকে দিদিকে নিয়ে চলে গেলাম আমি ঠাকুরবাড়িতে। বড় মা এত আবেগপ্রবণ হয়ে গেলেন, ওকে দেখে মমতা ব্যানার্জিকে ধরে বড় মা চেপে ধরেছেন, চেপে ধরে নিজের শাড়ির আঁচল দিয়ে, তখন বিধবা হয়ে গেছেন উনি, সেই শাড়ির আঁচল দিয়ে মমতার মুখটা মুছিয়ে দিলেন। বলে আমি যখন থাকবো না, আমার ঠাকুরটাকে তুই দেখতে। এত আবেগপ্রবণ হয়ে গেল। এবং আমাকে বললেন তুই পরের দিন আয়। আমি পরের দিন গেলাম। দলপতি, সাধু, পাগল, গোসাই, 4টে স্ট্যান্ডার্ড আছে ওদের, মতুয়াদের ধর্মের। এই 4জনকে সবাই গ্রুপকে ডাকলেন উনি, যত আছে গাইঘাটা, ডেকে উনি একটা মাইক্রোফোন নিয়ে বসলেন। বসে বললেন, এবারে যে দলে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জির হয়ে, সিম্বলের কথা বলছেন না, যে তাকে এবার জেতাতে হবে, জ্যোতিপ্রিয়কে। তোমরা সবাই জেতাবে, কিন্তু তোমরা সবাই করে নেবে, একটা হইয়া তোমরা। এই কথাটা বলাতে শুধু উদ্দীপনা আমার এলো না, বাগদায় গিয়ে তৎকালীন আমাদের যে প্রার্থী সে জিতে গেল। আমাদের যে বনগাঁর যে প্রার্থী ছিল, বনগাঁর প্রার্থী জিতে গেল। আবেগ বড় মা, তিনি আস্তে আস্তে আমি ঠাকুরবাড়িতে এন্ট্রি করলাম, নিজের এন্ট্রি নিলাম। 2006-এ যখন আমরা সব হেরে গেলাম যারা সিট, তখন 3টে মাত্র সিট জিতলাম, বনগাঁ, বাগদা, গাইঘাটা। 3টের দায়িত্ব দিদি আমাকে দিয়েছিলাম, এগুলো 3টে সিট আমি জিতলাম। বড় মা আবার সেই বড় মায়ের আশীর্বাদ বর্ষিত হলো। তিনি আবার সব 3টে জায়গার কনস্টিটিউন্সির লোকেদের ডাকলেন, পাগল, সাধু, গোসাই, দলপতিদের, বললেন মমতাকে চেতাতে হবে। এই যে পিরিয়ডটাতে দিদি অনেক কাজ করে দিয়েছে। 2001 to 2006 বিরোধী নেত্রী, তার সাথে রাজ্যসভার 2-1টা মেম্বার আছে। সেই রাজ্যসভার মেম্বার দিয়ে তাদের প্রিয় ফান্ড, সেই ফান্ডে কামনা সাগরে ডেভেলপমেন্ট করে দিচ্ছেন দিদি ওদের রাস্তাগুলো করে দিচ্ছেন। এতে বড় মা ভেঙে পড়লেন, বললেন কি মমতা, তো আমার ঠাকুরকে তো কেউ দেখেনি, স্বয়ং
দেবী এসে গেছে আমার ঘরে, মমতা। 2006 আবার জিতলাম। তিনি ব্যাপক উন্নয়ন স্টার্ট করলেন ঠাকুরবাড়িতে। তিনি তখন রেলমন্ত্রী হয়ে গেছেন। তিনি বললেন যে ঠাকুরনগর স্টেশনটাকে মডেল হবে, ঠাকুরনগর মন্দিরের আগতে ঠাকুরনগর স্টেশন তৈরি হবে। মমতা ব্যানার্জি করলেন ব্যাপকভাবে। তিনি ট্রেনে যেতে শুরু করলেন, ট্রেনে কোচে করে তিনি ঠাকুরনগরে গিয়ে নামতেন, বড় মায়ের সাথে দেখা করতেন। বড় মা আবেগ প্রেমণ হয়ে গেলেন যে মমতা যা চাইবে তাই করতে হবে, আমার কিচ্ছু করার। মমতা যতবার বড় মা অসুস্থ হচ্ছে, শুধু আমায় খবর দিচ্ছে বড় মা অসুস্থ, আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছি। দিদি বলছে বেলভিউতে ঢোকাও, বেলভিউতে দিদি চলে গেল। আমরা ক্ষমতায় চলে এলাম, দল ক্ষমতায় এসে গেলাম। বড় মায়ের প্রচুর আশীর্বাদ। 29-30টা সিট নিয়ে নিলাম উত্তর 24 পরগনায়। 33-এ 30টা পেয়ে গেলাম সিট, আমরা জিতলাম। বড় মা হসপিটালে ভর্তি, দিদি চিফ মিনিস্টার, রাইটার্স যাচ্ছেন, যাওয়ার সময় চলে আসছেন বেলভিউ। বড় মার কাছে দেখে করে আমার আধ ঘন্টা বসে আবার চলে গেলেন নিজের কাজের রাইটার্স। আবার দিদি রাইটার্স থেকে যখন ফিরছেন সন্ধ্যাবেলায়, আবার বড় মাকে দেখতে চলে দিদি, আধ ঘন্টা বসে রইলেন। বড় মা হাতটা চেপে ধরে থাকতেন, দিদির হাতটা চেপে ধরে থাকতেন, ছাড়তেন না। এই তুই আমাকে ছেড়ে যাবি না, তুই আমাকে ছেড়ে যাবি না, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে, আমার মেয়ে তো নেই, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে। ওরা আরেকটা ঘটনা বলি, আমরা 29টা সিট হয়ে গেছি বিধানসভায়। তৎকালীন স্পিকার আসিম আব্দুল আলিম আমাদের বাইরে বার করে দিয়েছি ঘর থেকে, বলছে তোমরা 30 নও, তোমরা 10% সিট পাওনি, তোমরা বেরিয়ে যাও। আমরা বেরিয়ে গিয়ে সোফায় বসে থাকতাম। তৎকালীন যারা আমাদের নেতা ছিল, সোফায়, বাইরে যে সোফায় বসে না বিধানসভা, সোফায় বসে থাকতাম। উপনির্বাচন হলো, হেরে মরে গেল আমাদের ভূপেন শেঠ, মারা গেলেন। সদ্য আমাদের প্রত্যেকের নেতা ছিলেন ভূপেন দা, মারা গেলেন। তখন দিদি আমাকে বললেন কে দাঁড়াবে বলো। হ্যাঁ, আপনি কাকে চাইছেন? বলো অধ্যাপক সৌগত রায়কে দেওয়ার প্ল্যান করে দিই আমি। হ্যাঁ, দাঁড় করিয়ে দিই। বলো ভালো জিতে যাবে? আমি বললাম হ্যাঁ জিতে। সৌগত রায় এলেন, নমিনেশন ফাইল হলো, আমি বড় মার কাছে নিয়ে গেলাম। সৌগতা বড় মাকে প্রণাম করলেন। হ্যাঁ বড় মা, দিদি পাঠিয়েছে, মমতা দিদি পাঠিয়েছে। ও মমতা পাঠিয়েছে? দায়িত্ব আমার, দায়িত্ব আমার বলে বড় মা আমাকে ডাকতেন, বলতেন আমি দলপতি সাধু গোসাই বনগাঁ সব লিখেছি, তুই চলে আয় মম। এলাম, সৌগতরায়কে হাতটা ধরে বড় মা ওইখানে বললেন এটা মমতার প্রার্থী, তাহলে আমাদের প্রার্থী। বড় মা বলছে তাহলে ওকে জেতাতে হবে। এবং ওই বিপুল লড়াই আরম্ভ হলো সিপিএমের সাথে আমাদের, তখন তৎকালীন ব্যাপক লড়াই। মানে আমার মনে আছে আমরা 45 দিন ধরে আমরা পরিশ্রম করে ওখানে লড়াইটা চালিয়ে গেলাম। সৌগত রায় ওই সিট থেকে জিতলেন। দিদি এত ইমোশন হয়ে গেলেন, দিদি বললেন জেতার পরে আমি দিদিকে বললাম দিদি আমরা 9142 ভোটে জিতে গেছি। বলছে আমি এখনই বনগাঁ যাব। উনি স্টার্ট করলেন বনগাঁ আসা। 3টে ছেলে মারা গিয়েছিল সেই সময় দিদির মিটিংয়ে আসতে গিয়ে অ্যাক্সিডেন্টে, তিনি মনে রেখেছিলেন। তিনি বললেন আমরা 3টে ছেলেকে আর্থিক হেল্প করলাম। দিদি বললে 3টে বায়োডাটা নিয়ে নিস তো 3টে পরিবারের কাছ থেকে। আমরা 3টে পরিবারের কাছে 3টে বায়োডাটা নিলাম। কখন বলছিল 2006, না 2011 দিদি আমাকে মনে করে দিয়ে বলছেন ওই 3টে বায়োডাটা দে আমাকে, তুই যে 3টে রেখে যাই। আমরা দিদি আমার কাছে আছে ফাইলে, আমি তোমাকে দিচ্ছি। ফাইলে দিলেন, 3জনের চাকরি দিয়ে দিলেন দিদি, 3জন সরকারি চাকরি দিলেন। যে কর্মী মারা গেছে প্রথমেই দিদি একটা কথা বলতেন, প্রথমেই ওই কর্মীর বাড়িতে কে আছে, সামর্থ্য কার আছে দেখতো, একটা চাকরি দেবো আমি, একটা বায়োডাটা তার নিয়ে নে তুই। তার বায়োডাটা নিলাম, ছবি নিলাম, আধার কার্ড নিলাম, তার ভোটার কার্ড নিলাম, প্যান কার্ড নিলাম, দিদির গায়ে জমা দিলাম। ঠিক 3 দিন 4 দিন বাদে সে আমাকে বলছে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। আমাদের দিয়ে দিয়েছি দিদি, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি। এই যে কর্মীর প্রতি আনুগত্য, এই যে কর্মীকে দেখা, এই যে কর্মীর পরিবারের কথা ভাবা, প্রথমেই ভাবে মারা গেলেই দিদি প্রথম ভাবে যে কর্মীটা খাবে কী করে, পরিবার খাবে কী করে, আগে সেটা করে দিই তারপরে দিদি অন্য কথা বলবে। মমতা ব্যানার্জি আর কিন্তু দিদি নয় কারণ, মমতা ব্যানার্জি কিন্তু বাংলার জননী হয়ে গেছে, জেনে রেখে দিই। 10.5 কোটি মানুষের অভিভাবিকার নাম হচ্ছে, মায়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি।
আমি তো আমার জীবন দশায় আমি খুব ছোটোবেলা মা হারিয়েছি। আমার মায়ের নামটা মমতা ব্যানার্জি। দিদি বললেন যে তুই পারবে। সুব্রতদা বলছে বালুর পক্ষে সম্ভব হবে, দেখ বালু নতুন ছেলে। সুব্রত মুখার্জি আমাকে খুব ভালোবাসতেন। বলছে বালু পারবে, বলে বালু পারবে। তখন থেকে দিদির এই হ্যাঁ, বিশ্বাসটা ছিল। বালু পারবে, বালু সব কিছু অসাধ্য সাধন বালু করে দিতে পারে, বালুর মধ্যে আছে। তা আমি দিদি খবর রাখতেন কোভিড পিরিয়ডটাতে আমাকে বলেছিলেন যে তুমি হাতে গ্লাভস পরবে, মাস্ক পরবে। মাথায় একটা ক্যাপ পরবে, মুখে একটা মাস্ক নেবে, আর পায়ে একটা দেখবেন 100-150 টাকার হাওয়াই চপ্পল কিনতে পাওয়া যায়, কিনবে, মোজা পরবে, পরে তুমি অফিস করবে। লোককে কোভিড পিরিয়ডে খাবার দিতে হবে মানুষকে। আমি ওইটাই বললাম বাড়ির সামনে একটা প্লাস্টিক ফোল্ডার রাখবে, গিয়ে ওই তুমি গ্লাভস, টুপি, মাস্ক, চটি, মোজা ফেলে দেবে, ওইটা দিয়ে বেঁধে তোমার বাড়ির সামনে যে ডাস্টবিন আছে সেখানে ফেলে দিয়ে ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, পুড়ে গেল। আপনি কোভিডের সময় এভাবে লড়ে গেছেন? এইভাবে লড়ে গিয়ে আপনি নিজের জন্য ভয়ই করেননি? না, আমাকে যখন বললো যে খাবার দিতে হবে লোককে, আমি তখন খাবার দিতে শুরু করলাম। বললো বালু প্রতিটা দোকান খোলা থাকতে হবে, আমি দোকান চেকিং করতে যেতাম যে তোরা খাবার দিচ্ছিস, তোরা খাবারটা ভালো করে দে, সবাই যেন খাবার পায়, আর কিচ্ছু কোনো প্রশ্ন নেই, খাবারটা যেন দেয়। দোকানদারদের সঙ্গে বলতে শুরু করলাম। তখন বললাম আমাদের একটু কমিশন বাড়াতে হবে। দিদিকে বললাম, দিদি বললো তো কমিশন বাড়িয়ে দাও। অমিত মিত্রকে ডেকে বললেন অমিত দা কমিশন বাড়িয়ে দিন তোদের। ওরা যেটুকু অ্যামাউন্ট চাইলো সেটুকু অ্যামাউন্ট কমিশন বাড়িয়ে দিল। লড়াই শুরু হলো আমার। এবং দিদি জানতো যে আমি এই শনিবার দিন আমার এখানে আসার কথা, আমার কনস্টিটিউন্সি করবো আমি, আর রবিবার দিন আমি এখানে থাকবো, লোকের সার্টিফিকেট দেবো। হঠাৎ আমার কাছে আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে ডেকে বললেন স্যার একবার অফিসে আসতে হবে স্যার। মানে কেন? আমি তো ওই যে হাবড়ায় যাবো, আমার কনস্টিটিউন্সি যাবো। বললো না স্যার একবার কতগুলো ফাইল সই করতে হবে, আমরা দুজনে মিলে ফাইল সই করবো শনিবার। আমি শনিবার অফিস গেলাম, আর আমি খাবার নিয়ে যেতাম অল টাইম, আমি বাইরে খাবার খেতাম না, আমি নিজের খাবার নিয়ে গেলাম। সেই ফাইল তৈরি আরম্ভ হলো সকালবেলা 12টা থেকে আরম্ভ হলো, রাত্রিবেলা 8টা পর্যন্ত ফাইল তৈরি করছি, ফাইল সই করছি, একটা করে ফাইল সই করছি, একটা করে রাইটার্স বিল্ডিংয়ে দিদিকে যে পাঠিয়ে দিচ্ছি। দিদি বসে রয়েছেন সেই পিরিয়ডে। ভাবুন কোভিড পিরিয়ডে আমরা ফেস করছি, মমতা ব্যানার্জি রাত্রি 8টার সময় বসে রয়েছে, ফাইলটা সই করলে তবে গমের অকশান করতে পারবো আমরা। খাবারে যেন কোনো ঘাটতি না হয়, দিদি বলছে খাবার যেন আমার কাছে পর্যাপ্ত খাবার, তুমি জানো প্রতি কোভিড পিরিয়ডে 1 মাসের অ্যাডভান্স খাবার যেন পড়ে থাকে। আমরা 1 মাস গোডাউনে খাবার রাখতাম, আর আমরা করে দিতাম লোককে তুমি মাল তুলবে এপ্রিল মাস মাল তুলবে, আমরা মে মাস জুন মাসের খাবার তোমায় দিয়ে দিয়েছি, যাও তুমি ভাই খাবার নিয়ে চলে যাও, লোককে খাবার দিয়ে দেবে। দিদি বলে দেখবে না কাউকে, আর যদি 1 কেজির জায়গায় 1.5 কেজি দরকার, 2 কেজি দরকার, 2 কেজি দিয়ে দাও লোকটাকে খাবার। এই হলো মমতা।